নীল চিরকুট পর্ব সংখ্যা 17-18। লেখনীতে নওশিন আহমেদ রোদেলা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। বারান্দার গ্রিলে লেপ্টে থাকা লতানো গাছটির নাম জানা নেই নম্রতার। লাল টুকটুকে ফুল ফুটে থাকা গাছটির নাম কি হতে পারে ভাবতে ইচ্ছে করছে না। কুঞ্জলতা, তারুলতা, মাধবীলতা টাইপ কিছু হবে নিশ্চয়ই। হলে হোক। ফুল গাছের নাম নিয়ে নম্রতার তেমন কোনো মাথা ব্যথা নেই। নাম দিয়ে ফুল বিবেচনা করাটা বোকামো। ফুল হলো সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক। ফুল দেখে আকৃষ্ট হওয়ার নিয়ম আছে, নাম জানতে হবে এমন কোনো নিয়ম নেই। পৃথিবীর প্রায় সব ফুলই সুন্দর হয়, কিন্তু সব ফুলের নাম সুন্দর হয় না। এই যে রেড স্পাইডার লিলি নামের ফুলটির আরেকটা অদ্ভুত নাম হলো মৃতদেহ ফুল। কি আশ্চর্য! ফুলের মতো সজীব প্রাণবন্ত একটি উদ্ভিদের নাম এমন বিদঘুটে হবে কেন? ফুলের নাম শুনে যদি চোখের সামনে ফ্যাকাশে ভয়ঙ্কর মৃতদেহ ছবি ভেসে ওঠে, তাহলে তো চলবে না। ফুলের নাম হতে হবে স্নিগ্ধ, আবেগী। নম্রতার ইচ্ছে হলো ওই লাশফাঁসের জনককে ধরে এনে বলি, ইউ রিয়েলি নিড টু ইমপ্রুভ ইয়োর কমন সেন্স, ডাফার। কিন্তু বলা হলো না। আমাদের জীবনে সব ইচ্ছা পূরণ করার জন্য হয় না, কিছু ইচ্ছেগুলো শুধু ইচ্ছে করার জন্যই হয়। নম্রতার ইচ্ছেটাও তাই। সুতরাং ইচ্ছে পূরণের আবশ্যকতা নেই। নম্রতা ফুস করে নিঃশ্বাস ফেলল। টকটকে লাল ফুলগুলোতে আলতো আঙুল ছোঁয়ালো। সাথে সাথেই মসৃণ শীতল এক অনুভূতি খেলে গেল ডান হাতের তালুই। ফুলগুলো কি অদ্ভুত লাল! নম্রতার মাথাতে চট করে কড়া নেড়ে গেল এক অদ্ভুত নাম। মুহূর্তে এই অপরিচিত ফুলটির নাম ঠিক করে ফেলল নম্রতা। আজ থেকে এই ফুলটার নাম হবে রক্তফুল, ব্লাড ফ্লাওয়ার। এই ফুলের নাম শুনতেই চোখে ভাসবে থোকা থোকা তাজা রক্ত। নম্রতার ওলটপালট চিন্তার মাঝে আর্তনাদ করে উঠল একজোড়া কুকুর। নম্রতা গ্রিলের ফাঁক দিয়ে নিচে তাকালো। কুকুরগুলোকে দেখা যাচ্ছে না। নিকষ কালো অন্ধকারে তিনতলার ওপর থেকে কুকুরের অবস্থানটা টের পাওয়ার কথা নয়। কুকুরগুলো আবারও ডাকছে। আচ্ছা, এই মাঝরাতে কোনো এক গোপন কষ্টে নম্রতার মতো তারাও কি কাঁদছে? দূর থেকে ভেসে আসা ওই ডাকে কি বিষণ্ণতার ছাপ আছে? নিশ্চয়ই আছে। নয়তো তাদের আর্তনাদে অন্ধকারটা বুক চিরে বেরিয়ে এলো আরও একটি দীর্ঘশ্বাস। হলের পাশের ঝোপের মাথায় দুই একটা ঝিঝি পোকা নির্বিকার আলো ছড়াচ্ছে। নম্রতা বিষণ্ণ চোখে তাদেরকে হঠাৎই আকাশে থেকে খসে পড়া জীবন্ত তারা বলে বোধ হচ্ছে। সেগুলো যেন আকাশব্যাপী ছড়ানো ছিটানো তারক ফুলের মেলা। নম্রতা এক সমুদ্র বিষণ্ণতা নিয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে রাজ্যের কান্না। বেশ কিছুক্ষণ চাঁদহীন আকাশের দিকে তাকিয়ে থাকার পর নম্রতার মনে হলো তার আর বাঁচতে ইচ্ছে করছে না। এক বুক অসহায়ত্ব নিয়ে জীবনের চাকাটা ঘুরতে চাইছে না। এবার তার বিশ্রাম চাই, আদর মাখা বিশ্রাম। কাছাকাছি কোথাও আবারও ডেকে উঠল সেই একজোড়া কুকুরের দল। নম্রতা চোখ নামিয়ে আবারও নিচের দিকে তাকালো। কুকুরের তীক্ষ্ণ আর্তনাদের সাথে মিলেমিশে ঘড়িতে 12টার ঘন্টা বাজলো। সেই সাথে বাজলো মৃদু মেসেজের টোন। নম্রতা ক্লান্তি চোখে ফোনের দিকে তাকাতেই চোখ মুখে বিস্ময়ে খেলে গেল। নোটিফিকেশনে আরফান আলমের নামটা চোখে পড়তে নিজ দায়িত্বে কুঁচকে গেল ভুরুজোড়া। আপনি এখন কেমন আছেন? কাল রাতে দেওয়া অতগুলো উলটপালট মেসেজের পর আরফান আলম যেচে পড়ে নক দিয়েছে ভাবতে বিস্ময় ছড়িয়ে পড়ল নম্রতার চোখে মুখে। নম্রতা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে বেশ রয়েসে উত্তর দিল, ঠিক আছি। আপনি? আলহামদুলিল্লাহ। আরফানের এমন উত্তরের পর বলার মতো কিছু খুঁজে পেল না নম্রতা। কি বলবে, কি বলা যায় এসব ভাবতে ভাবতে আরফান লিখল, আপনাকে ওই অবস্থায় ফেলে আসার জন্য দুঃখিত। আমার খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। দিনের ওই সময়টাতে ব্যক্তিগত মানুষগুলোকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। সরি এগেইন। নম্রতা নিজের মনে হাসল। হুট করে প্রশ্ন করে ফেলল, প্রিয় মানুষটিকে ভীষণ ভালোবাসেন, তাই না? মেসেজ সিন হলো, কিন্তু উত্তর এলো না। নম্রতা নিজের ভুল বুঝতে পেরে খানিকটা অপ্রস্তুত হলো। তাড়াহুড়ো করে লিখল, সরি, এভাবে আপনার পার্সোনাল বিষয়ে প্রশ্ন করাটা উচিত হয়নি আমার। ইটস ওকে। প্রশ্নটা ততটাও ব্যক্তিগত ছিল না। তাকে আমি ভীষণ নয়, হয়তো তার থেকেও বেশি ভালোবাসি। এজন্য তার বরাদ্দ সময়টুকু এক বিন্দু অন্য কাউকে দিতে সাহস পায় না। পাছে রেগে যাওয়া বা কষ্ট পাওয়া বয়োজ্যেষ্ঠরা বলে, মেয়েদের রাগ নাকি সাংঘাতিক। আমি সাংঘাতিক রাগে ভস্ম হতে চাই না। কালো মেঘে ডুবে থাকা নম্রতার মনটা একটু নড়ে চড়ে উঠল। ভালোবাসা নামক অনুভূতিটা এত অদ্ভুত কেন?
ভালোবাসার ছোট্ট একটা গল্প শুনলেও এত সুখ সুখ অনুভূতি হয় কেন? বুকের কোথাও একটা তীক্ষ্ণ ঈর্ষা জাগে, আবার সেই মন মিষ্টি আনন্দ নিয়ে প্রার্থনা করে বেঁচে থাকুক ভালোবাসা, সুখে থাকুক ভালোবাসাবাসীর মানুষগুলো। কি আশ্চর্য এই নিয়ম, কি আশ্চর্য এই মন। নম্রতা ছোট শ্বাস টেনে নিয়ে উত্তর দিল, কথাটা খুব একটা মিথ্যা নয়। মেয়েদের রাগ সত্যি সাংঘাতিক, তবে তারা বিনা কারণে রাগ করে না। রাগের পেছনে শক্ত কোনো কারণ থাকে। ওপাশ থেকে উত্তর এলো, তাই নাকি? পৃথিবীতে তাহলে আপনিই একমাত্র নারী যার রাগের পেছনে কোনো কারণের প্রয়োজন হয় না। অযথা রণচণ্ডী রূপ নিয়ে ঝামেলা বাঁধিয়ে ফেলেন। আরফানের মেসেজে কপাল কুঁচকে গেল নম্রতার। বিরক্তি নিয়ে বলল, ঝামেলা বাঁধিয়ে ফেলি মানে? আপনি কি মাঝরাতে ঝগড়া করার জন্য নখ দিয়েছেন আমায়? আরফান যেন বেশ বিস্মিত হলো। বলল, ঝগড়া আর আমি? আমি ঝগড়া করি না, সত্যটা বললাম। ঝগড়া করাটা আপনার স্বভাব, আমার নয়। নম্রতা ফুঁসে উঠে বলল, আপনি অসহ্য একটা মানুষ। আমি কখনোই অযথা ঝগড়া করি না। আপনিই সেই কালপ্রিট যে প্রথম থেকে আমায় বিরক্ত করছেন। ওসব ছাড়ুন, অনধিকার চর্চা না হলে একটা কথা বলি। নিশাদকে ভালোবেসে খুব একটা সুখী হবেন না আপনি। আপনি বরং তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। আরফানের মেসেজ দেখে বেশ অবাক হলো নম্রতা। লিখল, আপনি অনুমতি চাইলেন ঠিক, কিন্তু অনুমতি দেওয়ার মতো সময় দিলেন না। আর নিশাদে কি সমস্যা আপনার? কোনোভাবে আপনি ভিলেন হওয়ার চেষ্টা করছেন না তো? এমনও হতে পারে নিশাদের বিয়ে টিয়ের কথা আদৌ হচ্ছে না, অথচ আপনি বাংলা সিনেমার ভিলেনদের মতো করে কথা বাড়াচ্ছেন। সবসময় উল্টো বোঝাটা নিশ্চয়ই আপনার জন্মগত রোগ। আজব কথাবার্তা। আপনাদের মধ্যে কথা বাড়িয়ে আমার কী লাভ? আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। বলার পর বুঝতে পারছি বলাটা উচিত হয়নি। আল্লাহ হাফেজ। মেসেজটা সেন্ড করে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল আরফান। পুরো ব্যাপারটি ঘটল নিঃশব্দে। কোথাও কোনোরূপ শব্দ হলো না। ফোনের কোনো প্রকার ক্ষতি হয়েছে বলেও মনে হচ্ছে না। ঘরের পরিবেশটা রইল আগের মতোই নিস্তব্ধ, শীতল। হুট করে রেগে যাওয়ার স্বভাব আরফানের নেই। চোখের সামনে ভয়ানক কিছু ঘটে গেলেও রাগ হয় না আরফানের, কিন্তু এখন রাগ লাগছে। নিজের ওপর প্রচণ্ড রেগে মাথা ফেটে যাচ্ছে। বিকেলে মেয়েটার এহেন দুর্দশা দেখে সত্যিই খুব মায়া হচ্ছিল আরফানের। তাই ভেবেছিল মেয়েটাকে একটু সাবধান করা যেতে পারে। কতই আর বয়স হবে মেয়েটার, 22 অথবা 23। কিন্তু মেয়েটা তো ধানি লঙ্কা। সবসময় ওলটপালট এক্সকিউজ লাগানোর চেষ্টা করে আরফানের গায়ে। আরফানের ভাবনার মাঝে মেসেজের টোন বাজলো। নম্রতার মেসেজ, আল্লাহ হাফেজ পরে বলুন, আগে আপনার বন্ধুর নাম্বারটা দিন, তাহলেই বুঝবো আপনি স্টোরি ক্রিয়েট করছেন নাকি না। নম্রতার মেসেজে আবারও মেজাজ চটে গেল আরফানের। স্টোরি ক্রিয়েট করছে মানে কি? এই মেয়ে তাকে ভাবেটা কি? আরফান রাগের পারদ তরতর করে বাড়ছে। নম্রতার আইডিকে ইগনোরে রেখে দিয়ে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল আরফান। মেয়েটাকে ব্লক করা যাবে না। আরফান যে রেগে আছে তা ওই উদ্ভট মেয়েকে বুঝতে দেওয়া যাবে না। বোকারা হুটহাট রেগে যায়। আরফান কখনো বোকাদের দলে পড়ে না, ভবিষ্যতেও পড়বে না। আরফান ফোন রেখে ল্যাপটপটা কোলে তুলে নিল। কাজে মন বসছে না। মেজাজ খারাপ ভাবটা কিছুতেই কাটানো যাচ্ছে না। রাগ আর জেদগুলো দলা পাকিয়ে মস্তিষ্কে তীক্ষ্ণ ব্যথা তৈরি করছে। আরফান দ্রুত সিদ্ধান্ত নিল, এই উদ্ভট ঝামেলাপূর্ণ মেয়েটির সাথে কথা বলা তো দূর, তাকে নিয়ে এক রতেও ভাববে না। বেশিরভাগ মানুষই ভাবনা আর কাজ দুটো গুলিয়ে ফেলে। শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা মাফিক টিকে থাকতে পারে না। কিন্তু আরফান পারে। তার ভাবনা এবং কাজ একই গতিতে চলে। সুতরাং নম্রতা নামক অতি অদ্ভুত মেয়েটির সাথে যে আরফানের ভবিষ্যতে কোনো কালে কোনোরূপ কথা হবে না, তাতে আরফান মোটামুটি নিশ্চিন্ত, চিন্তহীন। শহরে দিগন্ত নেই। ইট পাথরে আটা বিল্ডিংয়ের সারিগুলোকে দিগন্ত বলা যায় কিনা বুঝতে পারছে না নাদিম। নাদিমের হাতে গিটার, কপালে চিন্তার ভাঁজ। অন্য মানুষকে মনে গিটারের তারে উল্টা পাল্টা সুর তুলে দিগন্ত বিষয়ক চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে সে। 2 দিন থেকে নতুন একটা টিউশনি জুটেছে তার। জেলা জাজের মেয়ে। বেতনের অঙ্কটা বিরাট। মাসে 10,000 তো অবশ্যই। তার সাথে ভিন্ন ভিন্ন নাস্তার ব্যবস্থা। প্রথম সুযোগে টিউশনিটা লুফে নিলেও 2 দিনের মাথাতেই বিরক্তি ধরে গেছে তার। কী সব অদ্ভুত প্রশ্নে মাথা খারাপ করে দিচ্ছে মেয়েটা। কাল হঠাৎ বলছে ফসলের মাঠ দিগন্ত বিস্তৃত হয়। দিগন্ত বিস্তৃত শহরে মাঠ হয় না? এই ধরুন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। ঢাকা শহরের বিরাট বিল্ডিংয়ের পেছন থেকে সূর্য উঠলেও কি সেটা দিগন্ত বিস্তৃত, নাকি অন্য কিছু? প্রশ্নটা শুনে নাদিম কিছুটা থতমত খেয়ে গিয়েছে। সাংঘাতিক প্রশ্ন। বিষয়টা এভাবে ভেবে দেখেনি নাদিম।
সাইকোলজির স্টুডেন্টদের দিগন্ত নিয়ে অত ভাবনা চিন্তার প্রয়োজন হয় না। দিগন্ত বিস্তৃত খেলার মাঠ না পাটের ক্ষেত, তা নিয়ে ভাবার কাজ বাংলা বিভাগের ছাত্রদের হলেও হতে পারে, কিন্তু নাদিমের না। সে গিয়েছে ইংরেজি পড়াতে, ইংরেজি পড়িয়ে চলে আসবে। এখানে দিগন্ত ফিগন্ত কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। নাদিমের শতভাগ ধারণা মেয়েটা ইচ্ছে করে নাদিমকে হেনস্থা করার চেষ্টা করছে। নাদিমকে বিব্রত হতে দেখে পুচকো মেয়েটা ভীষণ মজা পাচ্ছে। বড়লোকের মেয়েদের এই এক সমস্যা, এরা অন্যকে বিব্রত করে আলাদা একটা মজা পায়, যা মধ্যবিত্ত ঘরের মেয়েরা কখনোই করে না। নাদিম ফুস করে নিঃশ্বাস ফেলল। সাদা শার্ট পরে চা স্টলের সামনে এসে দাঁড়ালো রঞ্জন। গরমে ফর্সা রংটা টকটকে লাল হয়ে উঠেছে। পাতলা ঠোঁটজোড়া কিশোরী মেয়েদের মতো হাতে আঁকা, সুন্দর। নাদিম অন্যমনস্ক চোখে খানিকক্ষণ তাকিয়ে রইল। রঞ্জনের মতো এমন সুপুরুষ আজকাল চোখে পড়ে না বললেই চলে। রূপকথার রাজকুমারগুলো হয়তো রঞ্জনের মতোই হয়ে থাকবে। নাদিম হঠাৎই হেসে উঠে বলল, শালা, তোরে মাঝে মাঝে মাইয়া মনে হয় আমার। তুই সত্যিই পোলা তো? প্রুফ দে তো। আই হ্যাভ বিরাট সন্দেহ। দেখা দেখা। রঞ্জনের সুন্দর ভুরুজোড়া কুঁচকে এলো। ভার্সিটিতে পা রাখতে বন্ধুর এমন কথায় খানিকটা অপ্রস্তুত হলো। পরক্ষণে রাগে লাল হয়ে বলল, একদম মুখ খারাপ করবি না বলে দিলাম। সকাল সকাল মুখ খারাপ করতে চায় না। কথাটা বলে ডান পাশের বেঞ্চিটাতে আরাম করে বসল রঞ্জন। ঘন চুলগুলোতে হাত চালিয়ে বলল, মামা এক কাপ কড়া চা দাও তো, সঙ্গে 2টা বিস্কুট। তুই নাস্তা করছিস? নাদিম গিটারে নিরন্তর বাজনা বাজিয়ে সুর তুলে বলল, পকেটে টাহা নাই মামা, ও মামা রে, পকেটে টাহা নাই আমার, ও মামা। রঞ্জন হেসে ফেলল। আরেক কাপ চা দিতে বলে এদিক ওদিক তাকালো। কপাল কুঁচকে বলল, অন্তু নম্রতা ওরা সবাই কই? হারামিরা পড়তে পড়তে মরে যাচ্ছে নাকি? নাদিম পাত্তা না দিয়ে বলল, বাল পড়ছে ও। নাদিম কথা শেষ হওয়ার আগেই কোথা থেকে ছুটে এলো সোয়া। গায়ে থাকা নীল ফতুয়া কাদায় মাখামাখি। এক পায়ে জুতো, অন্য পা খালি। ডান হাতে ব্যাগ আর বাম হাতে এক পাটি ছেঁড়া জুতো। মোটা ফ্রেমে চশমাটা নেমে এসেছে নাকের ডগায়। সোয়ার এমন অবস্থা দেখে ক্ষণিকের জন্য কথা বলতে ভুলে গেল নাদিম, রঞ্জন। হতবম্ব চোখে তাকিয়ে রইল। সোয়া হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে। রঞ্জন বিস্ফোরিত চোখে চেয়ে প্রশ্ন করল, এ কি হাল তোর? এই অবস্থা কেন? সোয়া জোরে জোরে শ্বাস ফেলে কিছু বলার প্রস্তুতি নিতেই চোখে মুখে কুঁচকে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলে উঠল নাদিম, এই, তুই কেডাই? যা ভাগ। ইস, কি বিচ্ছিরি, আমার তো ঘেন্না পাচ্ছে। শেষ কথাটা অনেকটা সোয়াকে নকল করেই বলল নাদিম। সোয়া টলমল চোখে একরাশ ক্রোধ নিয়ে তাকালো নাদিমের মুখে। নাদিমের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। এর মধ্যে রাস্তাঘাট উড়িয়ে বাইক নিয়ে এসে পৌঁছালো অন্তু। বাইক পার্ক করে হতবিহ্বল কণ্ঠে বলল, এই বিশ্রী মহিলাটা কে? কথাটা বলে মুখ টিপে হাসলো অন্তু। তার সাথে হাসি ফুটলো বাকি দুজোড়া ঠোঁটেও। সোয়ার রাগ যেন এবার আকাশ ছুলো। মুখ ফুলিয়ে কাঠের বেঞ্চিতে বসতে লাফিয়ে উঠল নাদিম, ওই, তুই আমার লগে বসবি না। তুই একটা অ্যালার্জি। আমার কোনোরূপ অ্যালার্জি পাশে বসতে চায় না। উঠ তুই, উঠ শালি। সোয়ার চোখ মুখ দেখে মনে হলো সে যে কোনো সময় ভ্যাঁ করে কেঁদে দিবে। তার এমনিতেই মন খারাপ, তার উপরে বন্ধুদের ব্যবহারে সে মোটামুটি বিক্ষিপ্ত। তার এখন কেঁদে কেটে মরে যেতে ইচ্ছে করছে। 2-3 মিনিটের মধ্যে নীরা আর নম্রতা যুক্ত হলো আড্ডায়। সোয়াকে নিয়ে একটু একটু চোখ টিপাটিপি করার পর ভীষণ গম্ভীর আর সিরিয়াস হয়ে কাহিনী জানতে চাইল। সোয়া কাঁদো কাঁদো কণ্ঠে যতটুকু বলল তার অর্থ এই, শাহবাগে বিশাল জ্যামে আটকে পড়েছে তার বিশাল বাপের বিশাল পাজেরো গাড়ি। সেই গাড়িতে টানা 1 ঘন্টা বসে থাকার পর সোয়ার মনে হলো সে হেঁটে হেঁটে ভার্সিটি অবধি আসতে পারবে। এটা আহামরি কঠিন কোনো কাজ নয়। তাছাড়া একঘেয়েমি জীবনে খানিকটা অ্যাডভেঞ্চার হলেও মন্দ হয় না। ভাবনা মতো গাড়ি থেকে নামলো ঠিক, কিন্তু কিছুক্ষণ চলার পরে বাধল এক বিপত্তি। রাস্তার পাশে বাচ্চা কোলে নিয়ে হেঁটে আসছিল এল পাগলি। তার বক্ষদেশ উন্মুক্ত। বাচ্চাটি তার ক্ষুধা নিবারণের ব্যস্ত। জনবহুল একটা জায়গায় এমন বিদঘুটে দৃশ্য দেখে চোখ মুখ কুঁচকে এসেছিল ছোঁয়ার। খানিকটা ঘৃণা ভরে তাকিয়েছিল মাত্র, তাতেই ক্ষেপে গেল পাগলি। বাচ্চা কোলে রেখে রাস্তার পাশ থেকে একটা ইট তুলে ধেয়ে এলো ছোঁয়ার পিছু। চেঁচিয়ে বলতে লাগলো, তুই তাকাইলি কেন? খাড়া সেমরি খাড়া। সেই সাথে বাপ মা তুলে অকথ্য গালি। তার বেশিরভাগ কথাই ছোঁয়ার অজানা। পাগলিকে ধেয়ে আসতে দেখে প্রথমে হাঁটার গতি বাড়িয়ে তারপর দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে পালাচ্ছে ছোঁয়া। সে দৌড়াদৌড়িতে এক কাদা মাখামাখি আর জুতো ছেঁড়া। ছোঁয়ার গোটা কাহিনী শুনে সবাই কিছুক্ষণ চোখ মুখ গম্ভীর করে বসে রইল। তারপর হঠাৎই হুহা করে হেসে উঠল সবাই।
নাদিমের হাসির বহর দেখে মনে হচ্ছে সে পারলে মাটিতে গড়াগড়ি খেয়ে হাসবে। নীরা হাসতে হাসতে কেঁদেই ফেলল। সোহা শুধু বোকার মতো তাকিয়ে রইল। তার আবার কান্নাও পাচ্ছে। যেন তেন কান্না নয়, কান্না করতে করতে পৃথিবী ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। হাসাহাসি শেষ করে ছোঁয়াকে রিকশায় তুলে বাসায় পাঠিয়ে দিল রঞ্জন। রিকশাওয়ালাকে সাবধানে চালাতে বলে নম্রতার দিকে প্রশ্ন ছুড়ল, তোর প্রেম কাহিনীর কি খবর জানেমান? নম্রতা হেসে ফেলে বলল, কুত্তা, আবার জানেমান বলে মায়ের খাবি? পর মুহূর্তে গম্ভীর হয়ে বলল, আমার প্রেম কাহিনী ঘন কুয়াশার মতো ঝাপসা হয়ে আসছে। সব কাহিনী নিশাত সাহেবের কাছে গিয়ে জট পাকাচ্ছে। নিশাত সাহেবের সাথে আমার কথা হওয়াটা খুবই জরুরি দোস্ত, কিন্তু ওই ডাক্তার তার নাম্বার দিচ্ছে না। বেয়াদব ডাক্তার। রঞ্জন গভীর মুখে বেঞ্চিটিতে বসল। কপালের ভাঁজ গাঢ় হলো। অন্তু প্রশ্ন ছুড়ল, কেন? কি বলে বেটাই? নাম্বার দিতে টাকা চাই? ধুর, টাকা চাইবে কেন? টাকা চাইলে তো হতোই। সমস্যাটা অন্য জায়গায়। ব্যাটার সাথে আমার যখনই কথা হয় তখনই কোনো না কোনো একটা ঝামেলা লেগে যায়। এখন তো মেসেজে রিপ্লাই দিচ্ছে না। কিছু একটা কর দোস্ত। নাদিম এতক্ষণ গিটারটা বুকের ওপর রেখে বেঞ্চিতে লম্বালম্বিভাবে শুয়েছিল। নম্রতার কথায় উঠে বসল। দুর্বোধ্য হেসে বলল, রিপ্লাই কি রে? শুধু রিপ্লাই নয়, বেটা আরো অনেক কিছু দেবে। জাস্ট অপেক্ষা বন্ধু, অপেক্ষা। নাদিমের মুখের দিকে তাকিয়ে রইল 4 জোড়া প্রশ্নবিদ্ধ চোখ। ঘড়িতে 5টা বাজতে আর 40 মিনিট বাকি। আরফান ক্লান্ত চোখে ঘড়িতে চোখ বুলালো। দেওয়াল ঘড়ি থেকে চোখ সরিয়ে হাতের ঘড়ির দিকে তাকালো। সময়ের হেরফের নেই, পুরোপুরি 4টা 20। আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে প্রেসক্রিপশনে মনোযোগ দিল। প্রেসক্রিপশন লেখা শেষ করে সামনে বসে থাকা বয়স্ক লোকটির দিকে তাকিয়ে নম্র হাসল। বৃদ্ধ লোকটির মাথায় ধবধবে সাদা চুল, চোখে মুখে চিন্তার তীক্ষ্ণ ছাপ। এয়ার কন্ডিশনার যুক্ত রুমে বসেও কপালে কয়েক ফোঁটা ঘাম। আরফান প্রেসক্রিপশনটা ঠেলে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, রিপোর্ট খুব একটা ভালো আসেনি চাচা। এই বয়সে একটু নিয়মমাফিক না চললে চলে। তবে এখনও খুব একটা ভয়ের কিছু নেই। 7 দিনের ওষুধ দিয়েছি, ঠিকঠাক ওষুধ খান। ব্যথা কমলে ভালো, নয়তো একজন কার্ডিওলজি স্পেশালিস্ট দেখাতে হবে। অযথা চিন্তা করবেন না, তেমন কিছু হয়নি। এই বয়সে এসব স্বাভাবিক। কিছুদিন একটু নিয়ম মাফিক চলুন, দেখা যাক কি হয়। আরফানের কথায় বিদ্যুৎ চিন্তা কিছুটা কমলো বলে মনে হলো না। বয়স্ক লোকটির পাশে থাকা জোয়ান মতো লোকটি আরও অস্থির হয়ে উঠল। লোকটার বয়স 25-এর বেশি হবে না। চোখে মুখে একটা আদর আদর ভাব আছে। ছোট থেকে কোলে কোলে বড় হওয়া ছেলেদের মুখে এই ভাবটা বেশি থাকে, একটু আহ্লাদি ভাব। অল্পতেই অস্থির হয়ে ওঠাই এদের স্বভাব। আরফান কাটা কাটা চোখে ছেলেটাকে পর্যবেক্ষণ করল। ছেলেটির চোখের দৃষ্টি অস্থির। সে সেই অস্থিরতা নিয়ে প্রশ্ন করল, এনিথিং সিরিয়াস ডক্টর? ওনার অ্যাটাক ফ্যাটাক হওয়ার সম্ভাবনা নেই তো? আমি আর দাদু একা বাড়িতে থাকি। হঠাৎই অ্যাটাক ফ্যাটাক হয়ে গেলে ঝামেলা। বাবা জাস্ট খুন করে ফেলবে আমায়। আরফান ছেলেটার দিকেই তাকিয়েছিল। ছেলেটার কথা শুনতে শুনতে পুরো ভুঁড়ো জোড়া খানিকটা কুঁচকে এলো। ছেলেটা বেশি কথা বলে। এই বয়সে ছেলেদের অযথা বকবক করা শোভা পায় না, কিন্তু এই ছেলেটাকে পাচ্ছে। ছেলেটির কথায় একটু শিশুসুলভ ভাব আছে। আরফান একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে ঠেস দিয়ে বসলো। আরফান মেডিসিন ডাক্তার। কার কখন অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে তা তো তার জানার কথা নয়। তাছাড়া হার্ট অ্যাটাকটা অধিকাংশ সময় আকস্মিক। কিছু কিছু ক্ষেত্রে যে সূক্ষ্ম লক্ষণ দেখা যায় না তা নয়, লক্ষণ দেখা যায়। রোগী সেই লক্ষণগুলো ঠিকঠাক বলতে পারলে অ্যাটাকের আগেই কিছু একটা ব্যবস্থা নিতে পারে চিকিৎসক। তাই বলে এভাবে আগাম জানা সম্ভব নয়। আরফান ডাক্তার বলেই তো আর বলতে পারে না, অমুক সাহেব, আপনি শনিবার সকাল 10টায় হার্ট অ্যাটাক করবেন। আপনার উচিত সকাল 6টায় হাসপাতালে এসে বসে থাকা, নয়তো কেল্লা ফতে। বিষয়টা ভাবতে কেমন অদ্ভুত লাগছে আরফানের। আরফান মৃদু শ্বাস টেনে বলল, তা বলতে পারছি না, তবে ওষুধগুলো ঠিকঠাক নিন। আর অযথা চিন্তাভাবনাগুলোকে একদম লাল কার্ড দেখিয়ে দিন। ইনশাল্লাহ এমন কিছু হবে না। বৃদ্ধ ও তার নাতির সাথে আরও কিছুক্ষণ কথা বলে তাদের বিদায় করলো আরফান। তাড়াহুড়ো করে আবারও ঘড়ির দিকে তাকালো। 4টা 30। এর মধ্যে দরজা ঠেলে ভেতরে ঢুকলো পরবর্তী রোগী। আরফান হাতের কাছের ফাইলগুলো গুছাতে গুছাতে সামনে না তাকিয়েই বলল, বসুন প্লিজ। আগন্তুক নিঃশব্দে বসল। আরফান দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকাতে অবচেতন মনটা খানিক চমকে উঠল। বুকের ভেতরে অপরিচিত প্রশ্নে উথাল পাথাল হয়ে উঠল। এই মেয়ের এখানে কি? আবারও নতুন কোনো এলিগেশন লাগাতে এসেছে নিশ্চয়ই। আরফান নিজের অজান্তেই প্রশ্ন করল,
আপনি এখানে? নম্রতা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ডাক্তার দেখাতে এসেছি। আরফান বিরক্ত হয়ে বলল, ডাক্তার দেখানোর মতো কি হয়েছে আপনার? দেখুন, ফাজলামো করার মতো আমার সময় নেই হাতে। ইউ মে লিভ। আরে, বাইরে ভিজিট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গোটা 2 ঘন্টা অপেক্ষা করে তারপর ঢুকেছি, আর আপনি বলছেন চলে যেতে? আশ্চর্য। নিন বসুন, চিকিৎসা করুন। আরফানের পুরো ভুরুজোড়া আরও খানিকটা কুঁচকে এলো। নম্রতার প্রতি সে মাত্রা অতিরিক্ত বিরক্ত। কাল রাতে আরফান প্রতিজ্ঞা করেছে নম্রতার সাথে এ জীবনে দ্বিতীয়বার কথা বলবে না। ভাগ্যের নির্মম পরিহাসে আজই এমন অঘটন ঘটে গেল। নম্রতা নামের মেয়েটা একদম সামনে এসে দাঁড়িয়ে গেল। জীবনে প্রথমবারের মতো আরফানের পরিকল্পিত চিন্তাভাবনা একদম মাঠে মারা গেল। আরফানের রাগটা আবারও তরতর করে বাড়ছে। আরফান গাল ফুলিয়ে শ্বাস নিল, তারপর নিঃশব্দে টেলিফোনটা তুলে নিল কানে। মৃদু শান্ত স্বরে প্রশ্ন করল, আর কজন পেশেন্ট বাকি আছে আসাদ? ওপাশ থেকে ফ্যাঁস ফ্যাঁসে গলায় উত্তর এলো, ছিল কয়েকজন, তাদেরকে 8টার পর আসতে বলেছি স্যার। আরফান হালকা কেশে গলা পরিষ্কার করল, ইতস্তত কণ্ঠে বলল, মাত্রই যিনি ঢুকলেন তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? জি স্যার, 12 নম্বর সিরিয়াল। কেন স্যার, কোনো সমস্যা? আরফান ক্লান্ত কণ্ঠটা খানিকটা উঁচা করল। নম্রতা শুনতে পায় এমন করেই বলল, না, কোনো সমস্যা নেই। আমি আর আজ রুগী দেখব না, বেরোচ্ছি। উনাকে উনার ফিসটা ব্যাক করে দিও। আসাদ অবাক হলো, বিনয়ী কণ্ঠে বলল, আচ্ছা স্যার। আরফান টেলিফোন নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। চেয়ারের হাতলে থাকা অ্যাপ্রনটা হাতে তুলে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। নম্রতার দিকে ফিরেও তাকালো না। নম্রতা কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থেকে বলল, আশ্চর্য, পেশেন্ট না দেখেই চলে যাচ্ছেন, এটা কেমন বিহেভিয়ার? আপনারা রুগীদের সাথে এমন ব্যবহার করেন? রুগী যদি এখন মরে টরে যায়, তার দায়ভার কে নেবে শুনি? আরফান ভুরু কুঁচকে তাকালো, ঘাড়টা হালকা কাত করে বলল, আপনি মরে যাচ্ছেন নাকি? কই, দেখে তো মনে হচ্ছে না। নম্রতা লাফিয়ে উঠে বলল, বলছেন কি? এভাবে আপনি ফ্রিকুয়েন্টলি আমার মৃত্যু কামনা করতে পাচ্ছেন? মানবতা বলে কিছু নেই? সাংঘাতিক। আরফান এবার চরম বিরক্ত। এই মেয়ের অ্যাকচুয়াল সমস্যাটা কোথায়? ঝড়ের মতো হুটহাট কোথা থেকে আছড়ে পড়ে। আরফানের মন মেজাজকে লণ্ডভণ্ড করে দিয়ে আবার মুহূর্তে হাওয়া হয়ে যায়। খানিকটা উদ্ভট, খানিকটা আশ্চর্য। আরফান গলা ফুলিয়ে শ্বাস ছাড়ল। যথেষ্ট শান্ত কণ্ঠে বলল, দেখুন মিস নম্রতা মাহমুদ, এটা আমার চেম্বার, কোনো পাগলাগারদ বা নাট্যশালা নয়। আপনি প্লিজ আপনার ড্রামা বন্ধ করুন এবং বাড়ি যান। আপনার মিথ্যা অসুস্থতার গল্পের থেকে সত্যকার অসুস্থ দুটো পেশেন্ট আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ক্যান ইউ লিভ নাও? নম্রতা যেন আকাশ থেকে পড়ল। বিস্মিত কণ্ঠে বলল, আশ্চর্য, আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন ডক্টর? আমার অসুস্থতাটা আপনার কাছে নাটক বলে মনে হচ্ছে? বি জেন্টাল ডক্টর আরফান। আপনি তো নিজেই দেখলেন কতটা অসুস্থ হয়ে পড়েছিলাম সেই দিন, দেখেননি? তারপরও অসুস্থ অসহায় মেয়ের সাথে এমন ব্যবহার। আর আপনার কি ধারণা টাকা পয়সা গাছে ধরে? আমি টাকা পয়সা খুইয়ে ঢ্যাং ঢ্যাং করে নাটক করতে চলে আসব, তাও বেছে বেছে আপনার চেম্বারে? আপনি কি আমার প্রেমিক, নাকি আমি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি? কোনোটাই তো নয়। আপনাকে দেখার জন্য মরে যাচ্ছে এমন সাংঘাতিক ঘটনাও কখনো ঘটবে না। তাহলে? আরফান এবার খানিকটা নরম হলো। অ্যাপ্রনটা চেয়ারে ঝুলিয়ে রেখে ছোট শ্বাস ফেলল। চেয়ার টেনে বসে সন্দিহান চোখে তাকালো। গভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আচ্ছা আপনার সমস্যা বলুন। নম্রতা রহস্যময় হাসল। আরফান গম্ভীর চোখ দুটো মেলে বলল, কি হলো বলুন? কথাটা বলে আরও একবার ঘড়িতে চোখ বুলালো আরফান। নম্রতা ফট করে বলল, নিশাত সাহেবের নাম্বারের চিন্তায় জ্বর উঠে গিয়েছে। মনের থার্মোমিটারে সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছে। আপনি তার নাম্বারটা দিয়ে আমায় জ্বরমুক্ত করুন ডক্টর। আরফান ঘড়ি থেকে চোখ ফিরিয়ে অন্যমনস্ক দৃষ্টিতে নম্রতার মুখের দিকে তাকালো। কপাল কুঁচকে বলল, জি। নম্রতার কথার মূলভাব উদ্ধার করতে আরফানের অন্যমনস্ক মস্তিষ্ক 2-3 সেকেন্ড সময় নিল। অর্থোদ্ধার করার পর চট করে উঠে দাঁড়ালো আরফান। চোয়াল শক্ত করে বলল, কি, আপনি মজা করতে এসেছেন এখানে? নম্রতা বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, একদমই নয়, রোগ সারাতে এসেছি। যেহেতু রোগের ওষুধ আপনার কাছে, সেহেতু রোগ তাড়ানোর দায়িত্বটা আপনার। নম্বরের চিন্তায় রাতে ঘুমাতে পারছি না, খেতে পারছি না, প্রেশার ফল করছে, তাই ভিজিট দিয়ে নাম্বার নিতে এসেছি। এবারও দেবেন না? আরফান অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মেয়ে নির্ঘাত পাগল, আর এই মেয়ের পাল্লায় পড়ে সে রীতিমতো ছাগল।
একটা নাম্বারের জন্য এত কাহিনী করার কোনো মানে হয়? কি এমন সম্পর্ক নিশাদ আর তার? নিশাদের ইতিপূর্বে কোনো গার্লফ্রেন্ড ছিল কিনা মনে করার চেষ্টা করলো আরফান। এই মুহূর্তে মনে পড়ছে না। ছাত্র জীবনে থাকলেও থাকতে পারে, কিন্তু তখন তো এই মেয়ের নিতান্তই বাচ্চা থাকার কথা। নম্রতা আবারও একই কথা বলায় বিরক্ত কণ্ঠে বলল আরফান, আপনার ভিজিটের জন্য আমি মরে যাচ্ছি না। বারবার ভিজিট ভিজিট করবেন না। আপনার টাকা নিয়ে আপনি বিদেয় হন, নাম্বার আমি দেব না, ব্যাস। নম্রতা নাক মুখ ফুলিয়ে বলল, আপনি তো সাংঘাতিক নির্দয় মানুষ। একটা নিষ্পাপ মেয়েকে এভাবে ঘোরাচ্ছেন। আরফান বাঁকা হাসল। টেবিলের ওপর খানিকটা ঝুঁকে এসে বলল, ডোন্ট বি সো সিলি মিস নিমপাতা। আপনি নিষ্পাপ হলে এই পৃথিবীতে কোনো কনভিক্টেড মানুষ থাকবে বলে মনে হয় না। সবাই নিজেকে ইনোসেন্ট বলেই দাবি করবে। নম্রতা রাগী দৃষ্টিতে তাকালো। নিমপাতা? নম্রতাকে এই ডাক্তার ফট করে নিমপাতা বানিয়ে ফেললো। নম্রতা নিজেও খানিকটা ঝুঁকে এলো টেবিলে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি নাম্বার দেবেন কিনা বলুন। আরফান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দেব না। নম্রতা বুঝলো এই লোকের সাথে শক্ত হয়ে লাভ নেই। এই লোক নিদারুণ খেলোয়াড়। নম্রতাকে খুব একটা পাত্তা সে দেবে না। নম্রতার মস্তিষ্ক বিজ্ঞের মতো উপদেশ দিল, চোখ বন্ধ করে অপমান সয়ে নে নমু। বিপদের সময় অপমান গায়ে মাখতে নেই, তেল দে। এই আরশোলাকে হালকা পাতলা তেল দেওয়া যেতেই পারে। বেঁচে থাকলে শোধ নেওয়ার অসংখ্য সুযোগ পাবি। ডু ইট ফাস্ট। নম্রতা মস্তিষ্কের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে আরফানের দিকে মায়া মায়া চোখে তাকালো। মনের ভেতর এক আগ্নেয়গিরির সমান রাগ রেখে মৃদু হাসল। ইনিয়ে বিনিয়ে বলল, আমাদের পার্সোনাল প্রবলেমগুলো এখানে টানার কি কোনো মানে হয়? একজন দায়িত্ববান পুরুষ হিসাবে এতটুকু সাহায্য তো আপনি করতেই পারেন। তাছাড়া একটা ফোন নাম্বারই তো। এমন অসংখ্য নরম কথাতেও আরফানের মন গলল বলে মনে হলো না। সে অস্থির ভঙ্গিতে বারবার ঘড়ি দেখতে লাগলো। ঘড়িতে 5:30 বাজতে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো আরফান। ব্যস্ত কণ্ঠে বলল, টাইমস আপ, আমায় যেতে হবে। নম্রতা গো ধরে বলল, আমার প্রেসক্রিপশনটা না দিলে আমি যাব না। ভিজিট দিয়ে এসেছি, বিনে পয়সায় নয়। আরফান নম্রতার দিকে তাকালো। আবারও ভিজিট ভিজিট করছে মেয়েটা। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আরফানকে সে কোটি টাকা ডোনেশন দিয়ে ফেলেছে। অসহ্য। আরফান একটা কাগজ টেনে নিয়ে কিছু একটা লিখলো। তারপর নম্রতার দিকে এগিয়ে দিয়ে বলল, আই ডোন্ট ওয়ানা মিট ইউ এগেইন মিস নম্রতা। নম্রতা কাগজটা হাতে নিল। খুশি হয়ে বলল, মিটু। শব্দ দুটো উচ্চারণ করে কাগজের দিকে তাকালো নম্রতা। আরফান ততক্ষণে চেম্বার থেকে বেরিয়ে গিয়েছে। সাদা কাগজে ইংরেজিতে লেখা শব্দগুলো দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো নম্রতার। কাগজের ঠিক মাঝখানে লেখা, ইউ আর ম্যাড, আই ডোন্ট ওয়ানা মিট ইউ এগেইন। নম্রতা প্রথমে ভীষণ ক্ষুব্ধ হলো, তারপর আশাহত দৃষ্টিতে চেয়ে রইল কাগজটির দিকে। রাগে দুঃখে কাগজটি দুমড়ে মুচড়ে ফেলে দেওয়ার ঠিক আগ মুহূর্তেই কাগজের অপর পৃষ্ঠায় থাকা 11 ডিজিটের নাম্বার চোখে পড়ল তার। নম্রতা খুশিতে ঝলমলিয়ে উঠল। শেষমেশ নিশাদের নাম্বারটা পেল সে। সত্যিই পেল। এবার নিশ্চয়ই জবাব মিলবে। এত বছরে জমিয়ে রাখা প্রশ্নের জট খুলবে।